স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। তাই বলে আপনি এত টাকা খরচ করবেন? প্রান্তিকের ঠোঁটের কোণে মৃদু হাসি। রজনীর দিকে তাকিয়ে বলল, শুধু টাকাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না? রজনী প্রান্তিকের গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে কে বলেছে আমায় ভালোবাসেন? এটা বোঝাতে এত নামি দামি জিনিস দিতে? আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমার জীবনে গড গিফটেড জিনিসটাই হলেন আপনি। আমার তো আর কিচ্ছু লাগবে না। প্রান্তিক রজনীর হাতে কিছু কাগজ দিয়ে বলল, এই বাড়ির দলিল। আমি তোমার জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এত পরিমাণ রেখেছি, কোনোদিন যদি আমি নাও থাকি, তোমাকে কখনো অসহায়ের মতো কারো কাছে হাত পাততে হবে না। থাকবেন না মানে? কে বলেছে থাকবো না? কথার কথা বললাম। এই বাড়িতে তুমি রোজ শাড়ির আঁচলে চাবি বেঁধে ঘুরবে। চাবির সাথে চাবির ঘর্ষণের শব্দ মনে হবে রানী ঘুরছে। তাকিয়ে দেখো, আমি রানীদের মতো একটা চেয়ার বানিয়ে রেখেছি। আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি হলে তুমি ওই চেয়ারে বসে দিক নির্দেশনা দিবে। আমিও নাতি নাতনিদের সাথে রানীর হুকুম পালন করব। তোমার নুপুরের ঋণী ঝিনি শব্দ শুনবো রোজ। তুমি আমার রোজ দিনকার অভ্যাস রজনীগন্ধা। তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আমার। আমি তোমাকে উচ্চ শিক্ষিত বানাবো, গাড়ি ড্রাইভিং শেখাবো, কয়েকটা দেশ ভ্রমণ করাবো। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যেন রজনীগন্ধা। আমি তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্পেশাল ফিল করাবো। আমি বোঝাবো ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর রকম সুন্দর। রজনীর কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। সে কিছুই না বলে প্রান্তিককে জড়িয়ে ধরল। খুব শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এক জীবনের পুণ্যের ফল আপনি আমার জীবনে এসেছেন। আমার এত কিছু লাগবে না, শুধু আপনার বুকে আমায় জায়গা দিয়ে আগলে রাখুন, শক্তভাবে আগলে রাখুন। আপনার বুকেই যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। প্রান্তিক রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে রজনীর কপালে চুমু দিয়ে বলল, বুকের এই জায়গাটা তোমার নামে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অনেক আগেই। পাশেই একটা কেক রাখা। প্রান্তিক রজনীকে কেকের কাছে নিয়ে গেল। কেকটা একদমই ছোট। প্রান্তিক রজনীর জন্মদিনের ব্যাপারে কাউকে জানায়নি। প্রান্তিক চাইছে আজকের দিনটা একান্তই রজনীর সাথে কাটাতে। কেন যেন তার আজ সারাক্ষণ রজনীকেই দেখতে ইচ্ছা হচ্ছে, একটুও কাজ ছাড়া করতে ইচ্ছা হচ্ছে না। প্রান্তিকের পরনে সাদা ব্লেজার, রজনীর পরনে সাদা জর্জের শাড়ি। শুভ্ররাঙা ড্রেসে দুজনকেই ভীষণ সুন্দর দেখাচ্ছে। কেক কাটা শেষ হলে দুজনে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রান্তিকের বুকে মাথা রেখে রজনী দাঁড়িয়ে আছে। প্রবাহমান নদীর শীতল হাওয়া দুজনকে প্রশান্তি দিচ্ছে। এরই মাঝে প্রান্তিকের প্রচণ্ড কাশি শুরু হলো। কাশতে কাশতে দম বন্ধ হবার মতো অবস্থা। প্রান্তিককে এভাবে কাশতে দেখে রজনী ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দৌড়ে রুমে গেল। রুম থেকে পানি নিয়ে এলো। প্রান্তিক পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো। রজনী বেশ ভয় পেয়ে গেল। উত্তেজিত হয়ে রজনী বলল, এমন কাশি কেন উঠলো হঠাৎ? জীবনে অনেক ভুল করেছি সিগারেট খেয়ে। এখন খুব আফসোস হয় কেন খেলাম। ক্ষতিকারক জিনিস কখনো জীবনে ভালো কিছু দিতে পারে না। বিছানায় চলুন, আপনাকে টায়ার্ড লাগছে দেখতে। প্রান্তিক হঠাৎ কেমন ক্লান্ত হয়ে পড়ছে। বিছানায় এসে শুয়ে পড়ল। এরই মাঝে ফোন এলো প্রিয়তার নর্মাল ডেলিভারির ডেটের আগেই পেন শুরু হয়েছে। কোনো ডাক্তার নার্স ছাড়াই ডেলিভারি হয়েছে প্রিয়তার। ফুটফুটে সুন্দর একটা পুত্র সন্তান লাভ করেছে। রজনী খুশিতে লাফিয়ে উঠল। প্রান্তিককে নিউজটা দেবে, কিন্তু প্রান্তিক ততক্ষণে ঘুমিয়ে গিয়েছে। রজনী প্রান্তিকের মাথায় হাত বোলাতে বোলাতে নিজের পেটের দিকে তাকিয়ে বলল, আমাকে এত গিফট দিলেন, আমি গিফট না দিলে হয়? আগামীকাল দারুণ সারপ্রাইজ আছে আপনার জন্য। রজনী ভিডিও কলে প্রিয়তার বেবিকে দেখছে। বাড়ির সবাই প্রিয়তার বেবি নিয়ে বিজি আছে। রজনীর উচিত এখনই ওখানে যাওয়া, কিন্তু কিভাবে যাবে? প্রান্তিক তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। রজনী অঞ্জুমানকে ফোন দিয়ে বলল, আম্মা, আমরা তো ঘুরতে এসেছিলাম, কিন্তু আপনার ছেলে একটু টায়ার্ড হয়ে পড়েছে, আর টায়ার্ড অবস্থায় না ঘুমিয়ে পড়েছে। এখন কি ডাকবো নাকি ঘুম ভাঙার জন্য ওয়েট করবো? তুমি নিশ্চিন্তে আমার ছেলের সাথে ওখানেই থাকো মা, এখানে এখন না আসলেও চলবে। অন্তুর কোলে তার ছেলেকে দেওয়া হলো। অন্তু অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা দেখতে হুবহু তার মতো। খুশিতে আত্মহারা অন্তু। ছোট্ট বাচ্চা কোলে নেওয়ার মতো অভ্যাস অন্তুর নেই, তবুও নিজের ছেলেকে খুব যত্নের সাথে কোলে নিল। প্রিয়তাও সুস্থ আছে। অন্তু প্রিয়তা আর ওর বেবির মুখের দিকে তাকিয়ে ভাবছে,
এত সুখ, এত শান্তি তার নামে লেখা ছিল বুঝি? আসলে কেউই জানে না কার কপালে কখন কি হয়। পরের দিন সকাল হয়ে গিয়েছে। রজনীর পেটের ওপর মাথা রেখে শুয়ে আছে প্রান্তিক। তখন ভোর সকাল, গভীর ঘুমে মগ্ন প্রান্তিক। বাইরে পাখির কলরবে ঘুম ভাঙল রজনীর। ঘুম ভাঙতে পেটের ওপর ভারী কিছু অনুভব হলো। অনুভব হতেই তাকিয়ে দেখল প্রান্তিক মাথা রেখে ঘুমোচ্ছে। প্রান্তিককে ভোর সকালে খালি গায়ে এভাবে দেখে ভীষণ লজ্জা পেল রজনী। প্রান্তিকের ছোট্ট চুলের মাঝে হাত বোলাতে বোলাতে বলল, শুনছেন, সকাল হয়ে গেছে, উঠুন না এখন। প্রান্তিক রজনীর হাতটা ধরে নিজের বুকের সাথে মিশিয়ে আবারও ঘুমে মগ্ন হলো। রজনী খুব ভালোভাবে বুঝতে পারল প্রান্তিক উঠবে না, প্রান্তিককে এভাবে ওঠানো যাবে না। তাই রজনী নিজেই ওঠার চেষ্টা করলো। উঠতে যেতেই প্রান্তিক রজনীর কোমর জড়িয়ে ধরল শক্তভাবে। পুরুষালী হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানো সহজ নয়। রজনী কোনো উপায় না পেয়ে মোলায়েম কণ্ঠে বলল, দেখুন, আমি জানি আপনি জেগে আছেন, শুধু শুধু ঘুমের ভান ধরেছেন। এত নাটক করতে হবে না, উঠুন না প্লিজ। প্রান্তিক রজনীর কথার কোনো উত্তর দিল না। সে আরামে ঘুমোচ্ছে। রজনী কী করবে বুঝতে পারছে না। প্রান্তিক নাছোড়বান্দা। প্রতিদিন সকালে রজনীকে এইভাবেই জাপটে ধরে রাখে, আর রজনীর উঠতে অনেক সময় লেগে যায়। রজনী আবার প্রান্তিককে ডেকে বলল, আপনার জন্য সারপ্রাইজ আছে, উঠুন জলদি। প্রান্তিক ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কেন মিথ্যা বলছো সুইটার? আমার ঘুম ভাঙাচ্ছ কেন? আপনি কি অনন্তকালই ঘুমোতে চান নাকি আজও? এমন সফট আর সুইট বালিশ পেলে কে উঠতে চায় বলো? এটা কি বালিশ? আমার স্পেশাল বালিশ। প্রিয়তার ছেলে হয়েছে, জানেন সে খবর? সিরিয়াসলি? জি স্যার, সিরিয়াসলি। আরে আমি মামা হয়েছি। চলো চলো বাসায় চলো। প্রান্তিক আর রজনী বাসায় গেল। প্রান্তিককে খুশিতে কেমন পাগল পাগল লাগছে। ভীষণ অস্থিরতা তার মাঝে। রজনী প্রান্তিকের খুশি আর অস্থিরতা দেখে মনে মনে বলছে, আপনি নিজেও বাবা হতে চলেছেন। এই খুশির খবর শুনলে কি করবেন তখন? প্রান্তিক বাড়িতে ঢুকেই জোরে জোরে তার আম্মুকে ডাকলো। আঞ্জুমান জানে প্রান্তিক প্রিয়তার ছেলেকে এখনই কোলে নিতে চাইবে। আঞ্জুমান প্রিয়তার ছেলেকে নিয়ে বাইরে এলো, প্রান্তিকের কোলে তুলে দিল। প্রান্তিক বেবিটাকে কোলে নিয়ে মামা মামা বলে বারবার ডাকছে, আর আঞ্জুমানকে বলল, আজ থেকেও আমার সাথে থাকবে, আমার মতো করে তৈরি করবো ওকে। প্রান্তিক চৌধুরীর ভাগ্নে সে, আর কেউ তো নয় সে, তাই না? অন্তু বেরিয়ে এসে বলল, মামার মতন এক মেয়েকে দেখে পাগল হবি, আর তোর মামার সাথে শিখবি কিভাবে মেয়ে পটাতে হয়। প্রান্তিক অন্তুর দিকে তাকিয়ে বলল, তোমার মতো ভীতু হবে? ভালোবাসলাম আর বললাম না, অন্যজন ভাগায় নিয়ে যাবে নিজের প্রেমিকা। ওরা হাসাহাসি করছে কথা বলতে বলতে। সকাল গড়িয়ে রাত হলো। সন্ধ্যা থেকে প্রান্তিকে কেমন যেন দেখাচ্ছে। সন্ধ্যা থেকে বুকে চিনচিন ব্যথা হচ্ছে। কোনোভাবেই স্থির হয়ে বসতে পারছে না। ভেতরে কেমন অস্থির লাগছে তার। মাথা কপাল প্রচুর ঘামছে। রজনী প্রান্তিককে এমন অস্থির দেখে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আপনার? আপনার কি খারাপ লাগছে? প্রান্তিক রজনীর হাত ধরে তার পাশে বসিয়ে বলল, আমার পাশে কিছুক্ষণ বসো রজনীগন্ধা, আমার কেমন যেন লাগছে। প্রান্তিকের মতো শক্ত মানুষের মুখে এমন কথা শুনে রজনীর বুক কেঁপে ওঠে। রজনী দুশ্চিন্তায় কেঁদে দিয়ে বলল, এক্ষুনি ডাক্তারের কাছে চলুন প্লিজ, এক্ষুনি চলুন। তুমি আমার পাশে থাকো, আমি সুস্থ হয়ে যাব। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কি? শ্রাবণের ভালোবাসা কেড়ে নেওয়া, ওকে কষ্ট দেওয়ার শাস্তি বোধহয় আমি পাবো, এমনভাবে পাবো যতটা ও পেয়েছে। কিন্তু তুমি বলো, ভাই হিসেবে আমি কিভাবে আমার বোনকে ওর হাতে তুলে দিতাম? ভাই হিসেবে আমি পারিনি। এসব আজে বাজে কথা বাদ দিন, আমি অন্তু ভাইয়াকে ডাকি। প্রান্তিকের বুকে আরও বেশি ব্যথা শুরু হলো। একদম ভেঙে চড়ে যাচ্ছে ভেতরে। প্রান্তিক আর নিঃশ্বাস নিতে পারছে না। বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল। রজনী জোরে চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলো। অন্তু, মাহবুব, আঞ্জুমান, অন্তুর মা বাবা সবাই ছুটে এলো। রজনী হাউমাউ করে কাঁদছে প্রান্তিককে ধরে। ওরা এসে প্রান্তিককে ওভাবে পড়ে থাকতে দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ল। আঞ্জুমানও কেঁদে দিয়ে বলল, আমার বাবুর কি হয়েছে? আমি বাইক বের করছি, আপনারা সবাই ভাইকে নিচে ধরে নিয়ে আসুন বাবা। এখন অ্যাম্বুলেন্সে ফোন দিলে অনেক দেরি হয়ে যাবে।
আমি বাইক চালাবো, ভাইকে মাঝে বসিয়ে একজন পেছন থেকে ধরে রাখবেন। ভাবি আপনারা পেছনে আসুন। সবাই প্রান্তিককে ধরে নিচে নামালো। অন্তু বাইক স্টার্ট দিল। প্রান্তিকের বুকের ব্যথা করছে, তবুও কিছুটা স্ট্রং আছে, জ্ঞান আছে সম্পূর্ণ। রজনীকে কাঁদতে দেখে রজনীর হাত ধরে বলল, তুমি এমন পাগলের মতো কাঁদছো কেন? আমি কি মরে যাচ্ছি নাকি? আমার কিচ্ছু হয়নি, শুধু শুধু হসপিটাল নিচ্ছ তোমরা। প্রান্তিক বাইকে উঠল। পেছনে প্রান্তিকের বাবা উঠে প্রান্তিককে ধরে বসলো। অন্তু বাইক চালিয়ে দিল। বাইক চলছে, প্রান্তিক কেমন অসহায় চোখে রজনীর দিকে তাকালো। রজনী প্রান্তিকের ওই চাহনির দিকে তাকিয়ে আরও জোরে কেঁদে দিল। বাইকে বসা অবস্থায় প্রান্তিক আরও নেতিয়ে পড়ল। অস্বাভাবিক ঘাম শুরু হলো। এতক্ষণ কিছুটা শক্ত ছিল, কিন্তু এখন একদম দুর্বল হয়ে পড়েছে। হসপিটালের সামনে আসতেই প্রান্তিক একেবারেই ঢলে পড়ল। নিজের সমস্ত ক্ষমতা হারালো। আর বসে থাকতে পারল না বাইকে, কেমন যেন ঢুলছে। বাইক থেকে প্রায় পড়ে যাচ্ছিল। প্রান্তিকের বাবা আর ধরে রাখতে পারছিল না। প্রান্তিকের মতো একটা মানুষকে মাহবুবের একার পক্ষে সামলানো সহজ ছিল না। অন্তু সাথে সাথে বাইক থামালো। বাইক থামাতেই শ্রাবণ এগিয়ে এসে প্রান্তিককে ধরল। অন্তু শ্রাবণকে ফোন দিয়েছিল হসপিটালের সামনে আসতে। প্রিয়তার সাথে শেষ দেখা হওয়ার পর শ্রাবণ আর কখনো কারো সামনে আসেনি। দীর্ঘদিন পর আজ শুধুমাত্র প্রান্তিকের জন্য ছুটে এসেছে। শ্রাবণ প্রান্তিককে ধরে বাইক থেকে নামিয়ে দেখল প্রান্তিক প্রচুর ঘামছে, চোখ দুটো বুজে আছে। মুদি গম্ভীর তেজি মানুষটার এমন অবস্থা দেখে শ্রাবণ প্রান্তিককে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে পড়ল। ভাই আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন ভাই? অন্ত ভাইয়ের কি হয়েছে? ভাই তো দুর্বল হয় না কখনো। ভাইয়ের কি অসুখ আবার বেড়েছে? অন্তু খেয়াল করলো প্রান্তিকের অবস্থা ভালো না। চোখ বন্ধ করে নেতিয়ে পড়ে আছে শ্রাবণের কাঁধে মাথা দিয়ে। কোনো নড়াচড়া নেই। অন্তুর মনের মাঝে কেমন বাড়ি মেরে উঠল। প্রান্তিকের কিছু হবে না তো? শ্রাবণ আর অন্তু নিজেদের প্রাণের থেকেও প্রান্তিককে বেশি ভালোবাসে। ওরা যে 3 মাইল রক্ত তা কখনো বোঝা যায় না। বাইক থামানোর সময় অন্তুর পায়ের স্যান্ডেল খুলে গেল। অন্তু পায়ের স্যান্ডেল হসপিটালের গেটেই বাইকের সাথে রেখে প্রান্তিককে ধরল। খুব উত্তেজিত কণ্ঠে বলল, শ্রাবণ ভাইকে দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ডে নিতে হবে, কুইক। মাহবুব চৌধুরী চিৎকার দিয়ে বলল, ও বাবা, চোখ খোলো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? বাবা আপনি দোয়া পড়ুন, ভাইয়ের কিচ্ছু হবে না, প্লিজ কাঁদবেন না বাবা। এক্ষুনি ভাবি এসে যাবে হসপিটালে, ভাবিকে আর সামলানো যাবে না। আরও কয়েকজন লোক এগিয়ে এলো ওদের সাথে। অন্তু আর শ্রাবণ দুজনে ধরে প্রান্তিককে ইমার্জেন্সি ওয়ার্ডে নিল। গেট থেকে কয়েকজন সাথে গেল, কারণ প্রান্তিককে কম বেশি সবাই চেনে। এমার্জেন্সি ওয়ার্ডে ক্রিটিক্যাল রুগী গেলে ডাক্তাররা অন্য রুগী রেখে আগে সেই রুগীকেই দেখে। প্রান্তিককে নিয়ে শুইয়ে দেওয়ার সাথে সাথেই ডাক্তার এগিয়ে এলো। এগিয়ে এসে প্রেশার চেক করলো। তখন হাই প্রেশার প্রান্তিকের। ডাক্তার বলল, ও মাই গড, প্রেশারের অবস্থা ভালো না। দুজন ডাক্তার তখন এমার্জেন্সিতে। দুজনকেই চিন্তিত দেখা যাচ্ছে। ডাক্তারদের চিন্তিত দেখে অন্তু আর শ্রাবণ দুজনেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এদিকে বাসা থেকে 2 মিনিট পর পর ফোন আসছে। অন্তু ফোন তুলছে না, ফোন তোলার মতো অবস্থাই নেই। প্রান্তিক একেবারে অচেতন হয়ে পড়ে আছে, শুধু পেটটা উঁচু নিচু হচ্ছে। নার্স স্যালাইন রেডি করছে। একজন ডাক্তার আরেকজনকে বলছে স্ট্রোক মনে হচ্ছে। কিছু বুঝলেন স্যার? এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে স্ট্রোকের অনুমান করা হচ্ছে। হোয়াট? বিচলিত হবেন না, আমরা চেষ্টা করছি। আগে কোনো সমস্যা ছিল? অন্তু মুখটা মলিন করে বলল, জি, ফুসফুসে ক্যান্সার ছিল। ডাক্তার যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। চোখ বড় বড় করে অন্তুর দিকে তাকিয়ে বলল, বলেন কি? ঠিকই বলছি স্যার। ধূমপান করতো? অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলে ক্যান্সার হয়েছিল, পাশাপাশি হৃদয়রোগও ছিল। ও মাই গড, বলেন কি? এত সমস্যা? জি স্যার। ট্রিটমেন্ট কোথায় করেছেন? ট্রিটমেন্টের কোনো কমতি ছিল না। সিঙ্গাপুর গিয়ে ট্রিটমেন্ট নিয়েছিল, সেখান থেকে ফুসফুস অপারেশন করা হয়। নিয়মিত চেক আপ সহ চিকিৎসাও চলছিল। মাঝে স্বাভাবিক হয়েছিল, সমস্যা একটু কম হয়েছিল। শারীরিকভাবেও ভালো রেসপন্স পাচ্ছিল। ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবেন, বলতে গেলে একদমই সুস্থ হয়ে গেছিল। এখন কি হঠাৎ অসুস্থ হয়েছে? জি স্যার, হঠাৎ অসুস্থ হয়েছে।
একদমই সুস্থ মানুষ ছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এরই মাঝে প্রান্তিকের শ্বাসকষ্ট শুরু হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন মাস্ক রেডি হলো, দ্রুত অক্সিজেন মাস্ক দেওয়া হয়। অন্তু আর শ্রাবণ প্রান্তিকের দুই পাশে দাঁড়িয়ে দুই পাশ দিয়ে প্রান্তিকের হাত ধরে রেখেছে। মাহবুব পাশেই বেঞ্চে বসে কান্নাকাটি করছে। প্রান্তিক নিজের মুখের মাস্ক খুলে শ্রাবণের হাতটা শক্ত করে ধরল। শ্রাবণের দিকে ঘাড় কাত করে তাকালো। চোখের পাতা মেলতেও কষ্ট হচ্ছে প্রান্তিকের। তীব্র কষ্ট নিয়ে বলল, আমার সময় বোধহয় শেষ শ্রাবণ। আমার আমার মা বাবার কেউ নাই। তুই দেখিস আমার আমার রজনীগন্ধা কোথায়? রজনীগন্ধাকে দেখে রাখিস, ওর খুব কষ্ট হবে। ওকে তোরা দেখে রাখিস ভাই, ওকে তোরা দেখে রাখিস। আমার বোধহয় শেষ দেখাটার হলো না আমার রজনীগন্ধাকে। এটুকু বলতেই প্রান্তিকের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, গলা জড়িয়ে গেল। আর যে কি বলার চেষ্টা করলো, অন্তু আর শ্রাবণ দুজনের কেউই কিছু বুঝতে পারল না। অনেকক্ষণ ধরে প্রান্তিক কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কিচ্ছু বলতে পারল না। শ্রাবণ আর অন্তু চেষ্টা করলো প্রান্তিকের কথা বোঝার জন্য, কিন্তু কিছুতেই বুঝতে পারল না। শ্রাবণ বারবার বলল, ভাই আপনার কিছু হবে না। না ভাই আপনার কিছু হবে না। আবারও শ্বাসকষ্টের মাত্রা বেড়ে গেল প্রান্তিকের। দ্রুত অন্তু অক্সিজেন মাস্ক দিয়ে দিল। প্রান্তিক আস্তে করে চোখ বুঝল, একেবারেই শান্ত হয়ে গেল। অক্সিজেন চলছে, পেটের ওঠানামা অনেক বেশি বেড়ে গিয়েছে। শ্রাবণ ডাক্তারকে বলল, স্যার এভাবে চোখ বুজে গেল কেন? ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুম দিক, 2 ঘন্টা সুস্থ হয়ে যাবে। চোখ, কান, ফুসফুস যা লাগে আমার থেকে নিন প্লিজ স্যার। ভাইকে বাঁচিয়ে তুলুন। ভাই ছাড়া অনেকগুলো মানুষ অসহায় হয়ে যাবে। অন্তু খেয়াল করলো অক্সিজেন চলছে না। প্রান্তিকের পেটও আর নড়ছে না। চিৎকার দিয়ে বলল, স্যার কুইক দেখুন, ভাইয়ের অক্সিজেন চলছে না, ওর পেটও নড়ছে না। ডাক্তার চিন্তিত হয়ে তাকালো। খুব অভিজ্ঞ নয়নে প্রান্তিককে খেয়াল করলো। অন্তু আর শ্রাবণ প্রান্তিকের হাত পায়ের তালু ঘষে দিচ্ছে। হাত পায়ের তালু গরম হয়ে আছে, কিন্তু অক্সিজেন চলছে না, পেটও নড়ছে না। শ্রাবণ চিৎকার দিয়ে বলল, অন্ত ভাইয়ের পেট নড়ছে না কেন? ভাই ঠিক আছো তো? প্লিজ স্যার দেখুন না কি হলো, ভাইকে ঠিক করে দিন স্যার। ভাইয়ের কিছু হলে ভাবি মারা যাবে। উনি ম্যারিড? জি। ডাক্তার যেন কথাটা শুনে আহত হলো। ডাক্তারের মুখটা দেখে অন্তু আর শ্রাবণ বুঝতে পারলো খারাপ কিছু হতে চলেছে। ডাক্তাররা রোজই এমন শত শত রোগী দেখে থাকে, একবার দেখলেই তারা অনেক কিছু বুঝে যায়। ডাক্তার বুঝেও চুপ আছে। প্রান্তিককে ঘিরে অনেক মানুষের ভিড় জমেছে, কারণ প্রান্তিককে সবাই চেনে। হসপিটালের নার্স ডাক্তাররা বলাবলি করছে উনি সেই মানুষ যে ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে। একদিন হসপিটালে নিয়ে এসেছিল, সুস্থ হচ্ছিল না বলে ডাক্তার না সবাইকে মারতে এসেছিল। ডাক্তার প্রান্তিকের বুকে 2 হাত দিয়ে বারবার চাপ দিয়ে দেখছে। প্রান্তিকের বাবা বলছে, বাবা এত দূরে চাপ দিও না, আমার ছেলে ব্যথা পাবে। জন্মের পরে আমি ওকে একটু আঘাত করিনি। একজন বাবার আকুতি দেখে ডাক্তারের চোখে পানি চলে এলো। কিচ্ছু করার নেই, ডাক্তারের কাজ ডাক্তারকে করতেই হবে। ডাক্তার বুকে প্রচণ্ড জোরে চাপ সৃষ্টি করছে, যেন প্রান্তিক রেসপন্স করে, কিন্তু কোনোভাবে রেসপন্স করছে না। ডাক্তারের মুখটা মলিন হয়ে আছে, সাথে ভীষণ চিন্তিত। প্রান্তিকের চোখের পাতা উল্টিয়ে দেখছে, সবভাবে পরীক্ষা করছে কোনো রেসপন্স করে কিনা। নাকে হাত দিয়ে দেখলো শ্বাস নিচ্ছে কিনা, ছাড়ছে কিনা। এত কম বয়সী একটা ছেলের এত ক্রিটিক্যাল অবস্থা দেখে এমার্জেন্সি ওয়ার্ড ভরে গিয়েছে মানুষে। মেইন রাস্তা দিয়ে গেলে হাসপাতালে পৌঁছাতে দেরি হবে। আঞ্জুমান আর রজনী শর্টকাট রাস্তা ধরে একটা বাগান দিয়ে হাঁটছে। আঞ্জুমান আর রজনীর মাথায় কাজ করছে না, ঠিক কোন রাস্তা দিয়ে গেলে সহজে হাসপাতালে পৌঁছাবে। বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিটের রাস্তা। ওই টাইমে ওরা বাড়ির গাড়িতে আসবে নাকি মেইন রাস্তা দিয়ে অটো বা সিএনজিতে উঠবে সেই খেয়াল নেই।
রজনীর কাছে মনে হচ্ছে রাস্তা ফোরাচ্ছে না, মন দৌড়ালে কখনো পথ ফোরায় না। স্যান্ডেল পরে হাঁটলে মনে হচ্ছে দেরি হচ্ছে, তাই রজনী পায়ে স্যান্ডেল খুলে ফেলে দিল। আঞ্জুমান শুধু আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও, আমার আয়ু আমার ছেলেকে দিয়ে দাও, তবু আমার ছেলেকে অক্ষত রাখো। রজনী আঞ্জুমানকে বলল, আম্মা আপনার ছেলের কিচ্ছু হবে না, দেখবেন আমরা হসপিটালে গেলে বলবে খোদাই আমাকে এখানে আনার কি দরকার ছিল, চলো বাড়ি চলো। তাই যেন হয় মা। কিন্তু পথ ফুরাচ্ছে না কেন আম্মা? সে 1 ঘন্টা ধরে হাঁটছে কিন্তু পথ শেষ হচ্ছে না, এত দূর কেন লাগছে আজ? আর ওরা কেন ফোন তুলছে না? জানি না মা, তুমি সাবধানে হাঁটো। আমি আর ধৈর্য ধরতে পারছি না আম্মা, আমার এত অস্থির কেন লাগছে, অকারণে কান্না পাচ্ছে আমার। অন্তু, মাহবুব কেউ ফোন তুলছে না। রজনী দৌড়াচ্ছে আর ক্রমাগত ফোন দিচ্ছে। ধৈর্য ধরতে না পেরে প্রান্তিকের নাম্বারে ফোন দিল। প্রান্তিকের পকেটে ফোন বেজে উঠল। শ্রাবণ পকেট থেকে ফোন বের করে দেখল স্ক্রিনে ভাসছে রজনীর নাম্বার। নাম্বারটা সেভ করা লাইফ পার্টনার দিয়ে। শ্রাবণ ঠোঁট চেপে কেটে দিয়ে ফোনটা রেখে দিল। অনেক মানুষ প্রান্তিকের ফোনের দিকে তাকালো। সবাই লাইফ পার্টনার নামটা দেখে ব্যথিত হলো। কী করুণ দৃশ্য! সবাই বলাবলি করছে, আহারে এসে যখন স্বামীর এই অবস্থা দেখবে কি করবে মেয়েটা। এবার ও কেউ ফোন তুলল না। অবশেষে রজনী আর আঞ্জুমান হসপিটালের গেটে পৌঁছালো। বাইক আর স্যান্ডেল ফেলে রাখা দেখে রজনীর বুক কেঁপে উঠল। এভাবে বাইকটা ফেলে রাখা কেন? তাহলে কি ওনার অবস্থা আরও খারাপ হয়েছে? রজনী আঞ্জুমানকে পেছনে রেখেই দৌড় দিল। এক দৌড়ে গিয়ে দেখলো এমার্জেন্সিতে প্রচুর মানুষের ভিড়। অন্তু ডাক্তারকে বলেই ফেলল, স্যার, ভাই কি আর আমাদের মধ্যে নেই? ডাক্তার মুখটা কালো করে বলল, নার্স, অক্সিজেনটা খুলে দিন। রজনীর কানে এই কথাগুলো দূর থেকে ভেসে যাচ্ছে। তার পা আর চলছে না, পা দুটো আর বাড়াতে পারল না। ভেতরে কি হয়ে যাচ্ছে তা বোঝানোর ক্ষমতা নেই। কেন অক্সিজেন খুলবে কেন? ভাইয়ের কিছু হয়েছে? কিছু বলছেন না কেন আপনারা? ডাক্তার কিছু না বলে সাদা কাপড় দিয়ে প্রান্তিককে ঢেকে দিল। নার্স অক্সিজেনটা খুলে দিল। শ্রাবণ আর অন্তু দুজনের দিকে তাকালো। শ্রাবণ অন্তুকে বলল, ডাক্তার কিছু বলছে না কেন রে অন্ত? স্যার কিছু বলুন। দুঃখিত, আমরা ওনার ট্রিটমেন্ট করারও সুযোগ পেলাম না। হৃদরোগের পেশেন্ট, উচ্চ রক্তচাপে হার্ট স্ট্রোক করেছে, কোনো টাইম নেয়নি। আমরা একটু দেখারও সুযোগ পেলাম না। এত কম বয়সী সুদর্শন ছেলের মৃত্যু আমার হাতে এটাই প্রথম হলো। মৃত্যু কথাটা ওদের হৃদয়কে কাঁপিয়ে তুলল। মৃত্যু মানে প্রান্তিক চৌধুরীর মৃত্যু? ওরা ওদের কানকে বিশ্বাস করতে পারছে না। যেন মনে হচ্ছে ওরা ভুল শুনেছে। এটা সঠিক নয়, এটা কোনো দুঃস্বপ্ন। ঠিক তখনই রজনী ভিড় ঠেলে ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখলো সাদা কাপড়ে একটা মানুষকে ঢেকে রাখা। তার দুই পাশে অন্তু আর শ্রাবণ। অন্তু উঠে শ্রাবণের কাছে গেল। শ্রাবণকে জড়িয়ে ধরে অন্তু আর শ্রাবণ কান্নায় ভেঙে পড়ল। তারা এটা মেনে নিতে পারছে না প্রান্তিক নেই। রজনী অন্তু আর শ্রাবণের কান্না দেখে সাদা কাপড়ে ঢাকা মানুষটার দিকে তাকালো। সমস্ত শরীর কাঁপছে রজনীর ওদের কান্না দেখে। সামনে রাখা সাদা কাপড়ে ঢাকা মানুষটা কে? তার প্রাণপ্রিয় মানুষটা কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না এখানে। এই সাদা কাপড়ের নিচে বা কে আছে? এই কাপড়ের নিচেই কি তাহলে প্রান্তিক? না না, এটা হতে পারে না। রজনী ভূমিকম্পনের মতো থরথর করে কাঁপছে। চারিদিকের মানুষ তাকিয়ে আছে রজনীর দিকে। সব মানুষ ফিসফিস করে বিভিন্ন কথা বলছে এটাই মনে হয় বউ। ইস, কত বয়স কম, দুজনকে মানিয়েছে খুব সুন্দর, যেন রাজপুত্র আর রাজরানী। রজনী কাঁপা কাঁপা হাতে এক টানে সাদা কাপড়টা ফেলে দিল। সাদা কাপড়টা ফেলতেই তার প্রাণপ্রিয় মানুষটার প্রাণহীন দেহটা দেখল। নিথর দেহটা পড়ে আছে, একদম টলমল করছে দেখতে। রজনী কি বলবে, কি করবে কিছুই বুঝছে না, শুধু কাঁপছে। জীবনে সবচেয়ে বড় আনএক্সপেক্টেড শক পেলে মানুষ সেই মুহূর্তে যেন পাথর হয়ে যায়। তার পুরা দুনিয়াটা ঘুরছে, এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। রজনী শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার চারিদিক কেমন কাঁপছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, দপদপ করছে মাথার ভেতর। শ্রাবণের নজর গেল রজনীর দিকে। শ্রাবণ অন্তুকে ছেড়ে দিয়ে বলল, অন্ত, ভাবিকে সামলা প্লিজ। অন্তু রজনীর কাছে এগিয়ে এলো। কি বলবে সে রজনীকে? কী বা বলা যায় এমন মুহূর্তে? অন্তু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাবি, আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে।
রজনী ভেতর থেকে ফুলছে, কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। সে যা ভাবছে তা কি সত্য? তা সত্য হলেও সে মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছলো ছলো নয়নে অন্তুর দিকে তাকালো, কিছু বলল না। তার কানে যেসব আসছে তা যেন মিথ্যা হয়, এসব যেন দুঃস্বপ্ন হয়। রজনীর মনে হচ্ছে প্রান্তিকের কিছুই হয়নি। সে প্রান্তিকের পাশে গিয়ে বসলো, প্রান্তিকের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। সেই কান্না এমন করুণ আর হৃদয় বিদারক ছিল, প্রতিটা মানুষ কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। কারো ভালোবাসা এতটাও গভীর হয়, রজনীর কান্না না দেখলে কেউ বুঝতো না। প্রান্তিকের দুই গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আপনার কি হয়েছে? আপনাকে এমন কেন দেখাচ্ছে? ওরা এসব কি বলছে? আমি এক্ষুনি দম বন্ধ হয়ে মরে যাব। আপনি কথা বলুন, আপনার পায়ে ধরি আমি, আল্লাহর দোহাই লাগে আপনি কথা বলুন। আমি মানুষের এইসব কথা সহ্য করতে পারছি না। আপনি কথা বলুন, আপনাকে কথা বলতে হবে। ভাই আর কথা বলবে না ভাবি, আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে। রজনী অন্তু আর শ্রাবণের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনার কি হয়েছে? ভাই আর আমাদের মধ্যে নেই ভাবি, ভাই আমাদের ছেড়ে চলে গেছে। রজনীর কর্ণকুহরে কথাটা যেতেই রজনীর মুখটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। ত্রিভুবন যেন কাঁপতে শুরু করলো। রজনীর কান্নার মাত্রা আরও বহু গুণ বেড়ে গেল। কোনোভাবেই এই কথাটা মিথ্যা হয়ে যাক। কাঁদতে কাঁদতে বলল, কি আজে বাজে কথা বলছেন আপনি? উনি একটু আগেই ভালো ছিলেন, কিছুক্ষণ আগেই আমার কাছ থেকে এসেছে। ওনার কি কিছু কিভাবে হবে? একটা ভালো মানুষ বাড়ি থেকে এসেই নেই হয়ে গেল। মানুষ হসপিটালে কেন আসে তাহলে? এখানে এসে যদি ফুরিয়েই যাবে তাহলে আমি ওনাকে পাঠাতাম না। ডক্টরকে ডাকুন, বলুন ভালোভাবে দেখতে, উনি সুস্থ হয়ে যাবেন। কেউ কোনো উত্তর দিল না। এই মুহূর্তে রজনীকে বলার মতো কিচ্ছু নেই। চারপাশে মানুষ তাকিয়ে দেখছে রজনীকে। রজনী আবারও কাঁদতে কাঁদতে বলল, আপনি উঠুন না, ওরা এইসব কি বাজে কথা বলছে দেখুন না। আপনি উঠুন, দেখুন আমি এসেছি, আপনার রজনীগন্ধা। আপনি কেন চুপ করে আছেন? আপনি শান্ত হন, এটাই জগতের নিয়ম, সবাইকেই ছেড়ে যেতে হবে। রজনী ডাক্তারের দিকে তাকালো, মাথা ঠিক নেই তার। ডাক্তারের অ্যাপ্রন খামচে ধরে বলল, ওনাকে ভালো করে দিন, ওনাকে ভালো করে দিতে হবে আপনাকে। আমার স্বামীকে ভালো করে দিন, দোহাই লাগে আপনাকে। ওনাকে সুস্থ করে দিতেই হবে, আমি কিচ্ছু শুনতে চাই না। ওনার কি মরার বয়স হয়েছে যে মরে যাবে? মানুষ 100 বছরও তো বাঁচে। ডাক্তারের মুখে কোনো ভাষা নেই। রজনীর মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের হাতে কারো জীবন দেওয়ার ক্ষমতা নেই মিসেস চৌধুরী, মৃত্যুর কোনো বয়সও নেই। আপনাকে কি বলবো আমি আসলেই জানি না। এই কঠিন বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। তাহলে আমার জীবনও নিয়ে নিন, আমার জীবনও নিয়ে নিন। আপনি আপনি জানেন উনি আমায় কতটা ভালোবাসে। আপনি আরো একটু ভালোভাবে দেখুন না প্লিজ, উনি বেঁচে আছে। আমি সবভাবেই দেখেছি উনি আর বেঁচে নেই। রজনীর সাথে সাথে দুই কানে হাত দিয়ে এত জোরে চিৎকার দিল, সেই চিৎকারে ছিল হৃদয় ফাটা আর্তনাদ। রজনীর এক চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। ফ্লোরে হাত পা ছোড়াছুড়ি করতে করতে বেসামাল কান্নায় ভেঙে পড়ল। সে বেসামাল কান্নায় শুধু হৃদয় ফাটা আর্তনাদ আর চিৎকার করে যাচ্ছে। রজনী সম্পূর্ণ বেসামাল হয়ে পড়েছে। একটা উন্মাদ যা করে ঠিক তাই করছে। কয়েকজন মানুষ ওকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সামলে উঠতে পারছে না। এরই মাঝে আঞ্জুমান এসে ঘটনা দেখে ছেলের লাশের ওপর হুমড়ি দিয়ে পড়ল। মাহবুব কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন। আঞ্জুমানকেও সামলানো যাচ্ছে না, শুধু আমার বাবু বলে চিৎকার করছে। রজনী আবার বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রান্তিককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি এটা কি করলেন প্রান্তিক চৌধুরী? এত বড় শাস্তি আমায় কিভাবে দিতে পারলেন আপনি? আমি কিভাবে বেঁচে থাকবো? কি হবে আমার এখন? আপনার তো জানাই হলো না আপনি বাবা হতে চলেছেন। আপনার সন্তানকে জন্মের আগে এতিম করে দিলেন আপনি। আপনি খুব নিষ্ঠুর, একজন নিষ্ঠুর স্বামী আপনি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত এই পৃথিবীর নিঃশ্বাস নিতে পারবো না। আমি মরে যাব। এভাবে একা করে যদি চলেই যাবেন তাহলে কেন আমায় এত ভালোবাসলেন? আপনি জানেন না আপনি ছাড়া আমার কেউ নেই। আঞ্জুমান উঠে দাঁড়িয়ে রজনীকে জড়িয়ে ধরে বলল, আমার ছেলে এটা কি করলো মা রজনী? আপনার ছেলেকে বলুন না মা,
আমি মরে যাব সে ছাড়া। আমি বাঁচবো না। আমার কষ্ট হচ্ছে, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার বাবুর দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, আমার বাবুকে তুমি বাঁচাতে পারলে না মা। আমি হেরে গিয়েছি আম্মা। ওনাকে ছাড়া এই পৃথিবী আমি 1 সেকেন্ডও থাকবো না। আমি থাকতে পারবো না আম্মা। বলে রজনী ছুটে গিয়ে ওয়ালে নিজের মাথা আঘাত করা শুরু করলো। রজনী তীব্র যন্ত্রণায় ছটফট করছে, কেউ সামলাতে পারছে না। রজনী আবারও প্রান্তিকের কাছে গেল, আবারও প্রান্তিককে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রান্তিক চৌধুরী, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আপনাকে নিয়ে দেখা স্বপ্নের এক অংশ পূরণ না করে কোথায় হারিয়ে গেলেন আপনি? আপনি না বলেছিলেন আমরা একসাথে বৃদ্ধ হব, তাহলে কেন হারিয়ে গেলেন? প্লিজ আমার ছেড়ে যাবেন না আপনি। আপনি ছাড়া কিচ্ছু নেই আমার। বলতে বলতে রজনী জ্ঞান হারালো। রাত 12টা বাজে। হসপিটালের কাজ শেষ করে প্রান্তিককে বাসায় আনা হলো। আঞ্জুমান মাহবুব কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। একমাত্র ছেলের মৃত্যু কোনো বাবা মায়ের সামনে হওয়া মানে তাদের মৃত্যু যন্ত্রণা ভোগের সমান। রজনীকে অচেতন অবস্থায় গাড়ি থেকে নামানো হলো। প্রান্তিকের মৃত্যুর সংবাদে পুরো শহরের মানুষ ভিড় জমিয়েছে। প্রতিটা মানুষ রজনীর পাগলামি দেখে বলছে, এই মেয়েটাকে বাঁচানো যাবে না, এতটাও ভালোবাসা সম্ভব কাউকে? পরের দিন সকালে প্রান্তিকের লাশ দাফন শেষ করে যখন সবাই নিয়ে যাচ্ছিল, বাড়ির সবাই কাঁদলেও রজনী কাঁদছে না। সে এক নজরে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে, চোখ দিয়ে পানি ফেলে বলল, আমার ভালোবাসা এতটাও ঠুন করে যে আপনাকে রেখে বেশি দিন একা থাকবো আমি আসবো আপনার কাছে, খুব শীঘ্রই আসবো আমি। আমাদের দেখা হবে প্রিয় পুরুষ। আপনি ছাড়া অসম্পূর্ণ আমি। এই অসম্পূর্ণ জীবন নিয়ে বেঁচে থাকবো না আমি এখনো বেঁচে নেই। যেই মুহূর্তে আপনার নিথর দেহটা দেখেছি, ওই মুহূর্তেই আমার আত্মার মৃত্যু ঘটেছে। শুধু পড়ে আছে দেহটা। কেউ আর বলবে না তোমার নয়নের কাজল কালো চাহনি দেখে আমার নয়নে নেশা লাগিল। তারপর থেকে রজনী আর স্বাভাবিক আচরণ করেনি, কখনো ঠিকভাবে খায়নি, ঘুমায়নি। রজনীর মা বাবা ভাই গ্রাম ছেড়ে মেয়ের কাছে চলে এসেছে। রজনী যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটাতে পারে। রজনী মানসিক ভারসাম্যহীন একটা মানুষের মতো আচরণ করে। সবসময় একা একা প্রান্তিকের সাথে কথা বলে, কখনো খুব জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে, কখনো হাসে, কখনো একা একা রজনীগন্ধা ফুল হাতে নিয়ে প্রান্তিকের মতো কথা বলে। সবাই জানে রজনী ভয়ানক শক পেয়েছে। এটা কোনো ডাক্তার বা মানুষের কোনো সান্ত্বনামূলক কথা দিয়ে ঠিক করা যাবে না। বাসায় নিয়মিত ডাক্তার এসে দেখে যাচ্ছে, ডাক্তারও কিছু ঠিক করতে পারছে না। প্রিয়তা, আঞ্জুমান, মাহবুব কেউ ভালো নেই। একটা সুখের পরিবার এক নিমেষেই সব রং হারালো। প্রিয়তা ঠিকভাবে ছেলের যত্ন করতে পারে না। অন্তু আর অন্তুর মা বাবাই ওদের সন্তানকে দেখাশোনা করে। সবাই সময়ের সাথে একটু একটু স্বাভাবিক হলেও স্বাভাবিক হতে পারেনি রজনী। আর একটা মানুষ আছে যে প্রতিনিয়ত প্রান্তিকের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে, সে হলো শ্রাবণ। সুখ বা শান্তি বলে কিছুই নেই শ্রাবণের জীবনে। প্রতিদিন বেশিরভাগ সময় সে প্রান্তিকের কবরের কাছে সময় কাটায়। প্রতিনিয়ত প্রান্তিকের কবরের কাছে গিয়ে ক্ষমা চায়, হাত জোর করে বলে, আপনার মৃত্যুর জন্য আমি দায়ী ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। সব হারিয়ে আজ নিঃস্ব একা আমি। যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকত, আমি আপনার জায়গা থাকতাম, আপনাকে ভাবির কাছে পাঠিয়ে দিতাম। ভাবি ভালো নেই ভাই, আপনি ছাড়া ভাবি অনেক কষ্টে আছে। দেখতে দেখতে কেটে গেল 6 বছর। শ্রাবণ চা বানাচ্ছে। আধো আধো কণ্ঠে একটা বাচ্চা বলে উঠল, পাপ্পা আমি দুধ চা খাবো। শ্রাবণ কিচেন থেকে আদুরে গলায় বলে উঠল, বাচ্চাদের চা খেতে নেই বাবা। আমি চা খাবো পাপ্পা, দুধ চা আর পাউরুটি খাবো। শ্রাবণ ট্রেতে করে দুধ চা আর পাউরুটি নিয়ে এলো। অদ্ভুত সুন্দর চেহারায় একটি ছেলে বাচ্চা কার্টুন দেখছে। শ্রাবণ দেখেই হেসে দিল। বাচ্চাটার চোখ দুটো শ্রাবণের মতো কাটা হয়েছে, ধবধবে সাদা গায়ের রং। শ্রাবণ চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাচ্চাটার মুখে দিতে দিতে বলল, আজ তোমার স্কুলের প্রথম দিন, আমাকে কথা দিতে হবে। প্রাণ বাবা, তুমি আজ থেকে মন দিয়ে পড়াশোনা করবে। কোনোদিন ধূমপান বা কোনো নেশা জাতীয় জিনিস করবে না। আত্মা পাপ্পা। জানো পাপ্পা, বিকালে খেলতে গেলে বলে তোর পাপ্পা অনেক ভালো। তোমার পাপ্পা সত্যিও অনেক ভালো ছিলেন, সাথে তোমার মাম্মিও। যাও, মাম্মির কাছে গিয়ে দোয়া নিয়ে আসো।
বাচ্চাটা ডিভান থেকে উঠে রজনী আর প্রান্তিকের ছবির কাছে গেল। রোজ 3 বেলা করে ছবির দিকে তাকিয়ে থাকে। ছবির দিকে তাকিয়ে বলল, মাম্মির সাথে তোমার কোনো ছবি নেই কেন? সব ছবি আপন পাপ্পার সাথে কেন? শ্রাবণ প্রাণকে কোলে করে তুলে নিল। বলল, তুমি রোজ তোমার মাম্মি আর পাপ্পার জন্য দোয়া করবে বাবা। ওরা তোমাকে অনেক ভালোবাসে, আমার চেয়েও বেশি ভালোবাসে। দেখো তোমার মাম্মি কত সুন্দর ছিল, তোমার পাপ্পা কত সুন্দর ছিল। উনিই তোমার আপন পাপ্পা। আর তুমি? আমিও তোমার আপন পাপা। শ্রাবণ বাচ্চাটাকে অত ডিটেলসে বলে না। বাচ্চা ছেলেটার ব্রেনে অত প্রেশার সৃষ্টি করে না। প্রিয়তা স্কুলের গেটে দাঁড়িয়ে আছে তার ছেলের হাত ধরে। শ্রাবণ প্রাণকে নিয়ে স্কুলের সামনে গেল। প্রিয়তার মুখোমুখি হলো, কিন্তু শ্রাবণ প্রিয়তার মুখের দিকে তাকালো না। শ্রাবণ আজও প্রিয়তার মুখের দিকে তাকাতে পারে না। শ্রাবণের ভালোবাসা একটুও কমেনি। আজও সেই প্রথম দিনের মতোই আছে প্রিয়তার প্রতি তার ভালোবাসা। প্রিয়তা ভুলে গিয়েছে শ্রাবণকে। মনের কোণে কোথাও শ্রাবণের নাম আছে কি না কে জানে। প্রিয়তা প্রাণকে দেখেই কোলে তুলে নিল। শ্রাবণ প্রিয়তার ছেলেকে কোলে তুলে নিল। প্রিয়তা প্রাণের গালে চুমু খেতে খেতে বলল, আমার ভাই, এই সব কিছু তুই পেয়েছিস বাবা? পপি, তোমার ভাইকে আমার পাপ্পা? প্রিয়তা আচমকা শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণও প্রিয়তার দিকে তাকালো। সময়টা আজ কত বদলে গিয়েছে, সব কিছু পাল্টে গিয়েছে। প্রিয়তার ছেলে প্রিয়ম আর প্রাণ দুজন হাত ধরে খেলছে। প্রিয়তা একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, সত্যি শ্রাবণ, তুমি অসাধারণ। একটা সময় আমি ভুল বুঝেছিলাম তোমাকে। রাগ ছিল অনেক, কিন্তু এখন আর নেই। তুমি আমার ভাইয়া রজনীর সন্তানকে যেভাবে বুক দিয়ে আগলে রেখেছো, অন্য কেউ হলে তা পারতো না। জানি না ওরা কিছু দেখতে পায় কি না, দেখতে পেলে ওরা অনেক নিশ্চিন্তে থাকতে পারবে। ওদের সন্তানের আদরের কোনো কমতি তুমি রাখোনি। সে একদিনের বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আদর যত্নে আগলে রেখেছো। তোমার প্রতি সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। আজ মা বাবাও পৃথিবীতে নেই, সবাইকে হারিয়ে নিঃস্ব আমরা। তুমি না থাকলে বাচ্চাটাকে বাঁচানো যেত না, কবেই মরে যেতাম। বেঁচে আছি ওর জন্য, নতুন করে বাঁচতে ইচ্ছা করে ওর জন্য। আমার ছেলেটাকে আমি সত্যি অনেক ভালোবাসি প্রিয়তা। আমার জীবনে আর কোনো আফসোস নেই। আজ আমি বুঝি একটা সন্তান মানুষকে কতটা প্রশান্ত করে দিতে পারে। ওর আধো আধো ডাক, ওর সব বায়না আমাকে শান্তি দেয়। আজ আমার মনে কোথাও কোনো কষ্ট নেই। এখন আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, ওকে মানুষের মতো মানুষ করা। ও যেন কখনো সিগারেট স্পর্শ না করে সেই খেয়াল রাখা। ভাইয়ের মতো একজন সমাজসেবক, এক আদর্শবান মানুষ হিসাবে তৈরি করা। আজ যদি ভাই থাকতো, ভাবি থাকতো, ওদের বেবিকে নিয়ে একটা সুখের সংসার হতো। আমার চোখের সামনে ওদের সুখের সংসারটা সব ভেসে গিয়েছে। প্রিয়তা চোখের পানি ফেলে বলল, রজনী আর ভাইয়া জানতেও পারলো না ওদের ফুটফুটে একটা মিষ্টি বেবি আছে। আমার ভাইয়া কত আদর করত। এরই মাঝে অন্তু এসে হাজির হয়। অন্তু প্রিয়তাকে বলল, একটু দেরি হয়ে গেল, রাগ করেনি তো? ভাই আর ভাবির কবর জায়াত করলাম আর মা বাবার কবর জায়াত করে এলাম। তুমি এই কাজটা কখনো ভুল করো না দেখি। শুধু কি আমি, সাথে শ্রাবণও ছিল। তোমার চোখে পানি কেন প্রিয়তা? ভাইয়ার জন্য রজনীর খারাপ লাগছে। আমাদের প্রাণের মাঝেই তো ভাই আছে। ও ফুল বাগানে যখন দৌড়াদৌড়ি করে মনে হয় ভাই ঘোরাঘুরি করছে। এই বয়স থেকে ফুল ছিঁড়তে দেয় না কাউকে। বইয়ের কিছু পড়তে পারে না, তাও বই নিয়ে বসে থাকে। ভাইয়ের সব গুণ পেয়েছে। প্রিয়তার ছেলের সাথে একই স্কুলে ভর্তি করা হলো প্রাণকে। বাইরে এসে প্রিয়তা আবারও কান্নায় ভেঙে পড়ল। অন্তু প্রিয়তার কাঁধে হাত রেখে বলল, এইভাবে কাঁদছো কেন আজ তুমি? রজনীর যন্ত্রণাদায়ক একটা বছর আমার বারবার মনে পড়ছে। একটা মেয়ে একটা ছেলেকে ঠিক কতটা ভালোবাসলে মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই মারা যায়। ওদের ভালোবাসা সার্থক। ওদের ভালোবাসায় কোনো খাত ছিল না, এমন ভালোবাসা ইতিহাসে বিরল। 6 বছর আগে রজনীর গর্ভে একটু একটু করে বাড়ছিল প্রান্তিক আর তার সন্তান, কিন্তু রজনীর সেদিকে কোনো খেয়াল ছিল না। একজন গর্ভবতী মায়ের যে পরিমাণ মানসিক রিল্যাক্স, বিশ্রাম বা খাবারের প্রয়োজন তার কিছুই রজনী করছিল না। একটা রাতও সে ঘুমায়নি। প্রান্তিকের ছবি বুকে জড়িয়ে সারা রাত কাঁদত। মানসিকভাবে ডিপ্রেশনে ভুগছিল। দম বন্ধ একটা কষ্ট হচ্ছিল, প্রতিনিয়ত শ্বাসকষ্ট হচ্ছিল। সারাক্ষণ তার কানে প্রান্তিকের আদরের ডাকগুলো বাজতে থাকতো।
কান চেপে ধরে রাখতো। সহ্য করতে পারছিল না কিছুই। আমার রজনীগন্ধা, আমার ফুল বাগানের একমাত্র ফুল, আমার সুইট হার্ট, এই কথাগুলো রজনীর মস্তিষ্ক এলোমেলো করে দিচ্ছিল। বেঁচে থেকেও ভয়ানক যন্ত্রণা ভোগ করছিল সে। তাকে উপহার দেওয়া প্রান্তিকের সেই বাড়িতে চলে এসেছিল 2 মাস পরে। রজনী ড্রিম হাউসে প্রতিটা ওয়াল যেন চিৎকার দিয়ে বলে, এ ঘরে তোমাকে একাকী মানায় না রজনীগন্ধা। প্রান্তিক চৌধুরীর রজনীগন্ধা, তোমাকে বড্ড বেমানান লাগছে। এই ঘর জুড়ে তোমার একা নয়, তোমাদের দুজনের উপস্থিতি এই ঘরকে মাতিয়ে রাখত। অন্ধকার মাটির নিচে প্রান্তিক চৌধুরী একা কষ্ট পাচ্ছে। তুমি ছাড়া প্রান্তিক চৌধুরীর 1 সেকেন্ড নিঃশ্বাস নিতে পারেনি। তুমি ছাড়া এখন সে ভালো নেই। রজনী 2 কান চেপে ধরে আবারও বসে পড়ে। ঘরের প্রতিটা কোনায় কোনায় প্রান্তিকের স্মৃতি। রজনী নির্বিকার তাকিয়ে থাকে নদীর দিকে। হঠাৎ যেন কখন এসে প্রান্তিক পেছন থেকে জড়িয়ে ধরে বলবে, আমার ফুল বাগানের শ্রেষ্ঠ ফুলটাকে বড্ড বেশি ভালোবাসি। বুকসেলফটা পড়ে আছে, ওয়ালে টাঙানো ছবিগুলো পড়ে আছে, প্রান্তিকের শখের ফুল বাগান পড়ে আছে, প্রান্তিকের শখের গাড়িটাও পড়ে আছে। সব থেকে বেশি কষ্টে পড়ে আছে প্রান্তিকের শখের নারী রজনীগন্ধা। শরীরে এক বিন্দু গহনা নেই, চোখে আর কাজল পড়ে না এখন। একটা সাদা শাড়ি গায়ে, সারাদিন গুটিসিটি মেরে পড়ে থাকে। মস্তিষ্কে ভয়াবহ যন্ত্রণা হয়। প্রেগনেন্সিতে রজনীর অবস্থা খুব একটা ভালো নয়। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক অশান্তিতে চোখের নিচে কালি পড়েছে, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। যে চোখের ভয়ঙ্কর সুন্দর মায়ায় প্রান্তিক চৌধুরী পড়েছিল, সেই চোখে আজ কোনো মায়া নেই। আজ শুধুই অশ্রু, চেহারায় সেই মাধুর্যতা নেই। টলমলে মেয়েটার গায়ে 1 ফোঁটা মাংস নেই। এভাবেই কেটে গেল 9 মাস। রজনীর হঠাৎ একদিন খিঁচুনি হলো। দ্রুত ডাক্তারের কাছে নেওয়া হলো। একলাম্পেশিয়া শুরু হলো রজনীর। হাই প্রেশারের ফলে একলাম্পসিয়া শুরু হয়। ডাক্তার জানায় মা বাচ্চা কেউই বাঁচবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ডেলিভারিতে রজনী মারা গেলেও ওর বাচ্চাটা বেঁচে থাকে। রজনী মৃত্যুর আগে শ্রাবণকে ডেকে বলে যায়, এই পৃথিবীতে একমাত্র আপনিই আছেন যে প্রান্তিক চৌধুরীর মতো আমার সন্তানকে ভালোবাসতে পারবেন। আপনারও তো কেউ নেই এই পৃথিবীতে। আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, ওকে আপনি আগলে রাখবেন। আমার সন্তান যেন কোনোদিনও সিগারেট স্পর্শ না করে। ওকে ওর বাবার মতো করে মানুষ করবেন। আমাদের সন্তানের বাবা হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকবেন আপনি। ও যেন মানুষের মতো মানুষ হয়। একমাত্র মেয়েকে হারিয়ে মা বাবাও ভেঙে পড়ে। শ্রাবণের সাথে সবাই মিলে রজনীর সন্তানকে যত্ন করছিল। সবাই খেয়াল করতো শ্রাবণের অন্যরকম একটা টান আর ভালোবাসা রজনী আর প্রান্তিকের সন্তানের প্রতি। সবাই নিশ্চিন্তে শ্রাবণের কাছে ছেড়ে দেয় রজনী আর প্রান্তিকের সন্তানকে। এর 2 বছর পরই প্রান্তিকের মা বাবাও দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে অন্তু প্রিয়তা, রজনীর ভাই, মা বাবা, শ্রাবণ সবাই প্রচুর আদর করে প্রাণকে। শ্রাবণ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। প্রান্তিকের জন্যই ভালোবাসা হারিয়ে মৃত্যুর মুখে চলে যাচ্ছিল। রজনী আবার নতুন করে পবিত্র একটা প্রাণ শ্রাবণের হাতে তুলে দিয়ে নতুন ভালোবাসায় বাঁচতে শেখায়। শ্রাবণ কোনোদিন বিয়ে করবে না আর। তার জীবনের একটাই লক্ষ্য, তার ছেলেকে মানুষের মতো মানুষ করবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।